ঈশানী শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে, যেন সে বাকশূন্য হয়ে গেছে। আরহান ঈশানীকে সেভাবে রেখেই চলে যায় বাহিরে। নতুন একটি দিনের সূচনা, নতুন পরিকল্পনায় মোড়া। রোজকার নিয়ম অনুসারে আরহান উঠে পড়ে, নিজের শরীরচর্চা করে একদম ফর্মাল গেটআপে নিচে নামে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। খাবার টেবিলে দেখা হয় জাহিদ চৌধুরীর সাথে, যার পূর্ণ মনোযোগ ও দৃষ্টি এখন সংবাদপত্রে। আরহান এসে চেয়ার টেনে পাশে বসলে জাহিদ চৌধুরী খবরের কাগজ থেকে চোখ সরিয়ে ছেলের পানে চায়। দুজনে টুকটাক আলোচনা সেরে নেয় খাবার টেবিলে। কিছুক্ষণ পর ময়না খাবার নিয়ে আসে, খাবার টেবিলে রাখলো। ঈশানীকে আশেপাশে কোথাও দেখা গেল না। জাহিদ চৌধুরী শুধালেন ময়নাকে, তোর চাচিম্মা আর ঈশানী কই? ময়না নিজের ভঙ্গিতে বলতে থাকে, চাচিম্মা তো রান্তাছে আর আফামনি দাঁড়াইয়া আছে। চাচিম্মা কথা কইতেছে না আফামনির লগে। জাহিদ চৌধুরী তপ্ত নিঃশ্বাস ফেললেন। কাল রাতে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়েছে। মিনারা বেগম আপাতত ঈশানীর ওপর রুষ্ট। তার ভাষ্যমতে ঈশানী কাল ইচ্ছে করে বানিয়ে এসব বলেছে। জাহিদ চৌধুরী বুঝাতে গেলে উল্টো এক কথায় দুই কথায় তর্ক বেজে যায়। ঈশানীকে ডেকে ওঠে জাহিদ চৌধুরী। ঈশানী মাথা নিচু করে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মুখটা লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কেঁদেছে। জাহিদ চৌধুরীর ভীষণ মায়া হলো। ঈশানীর মাথায় হাত রেখে পরিবেশ স্বাভাবিক করতে বললেন, এক্সাম তো শেষ, কি করবি এখন ভেবেছো? ঈশানীর ভেতরে অস্থিরতা কাজ করে, নিজেকে যেন দোষী আসামির মতো লাগছে। মিনারা বেগমের নীরবতা তার ওপর পাথরের মতো চেপে বসেছে। ছোটবেলা থেকে ছোট মার মুখের হাসি তার জন্য আশ্রয় ছিল, আর আজ সেই মুখে ঠান্ডা চুপ। আরহান শান্ত দৃষ্টিতে এসব দেখল, তারপর গম্ভীর করে ডেকে ওঠে, ঈশানী, রুমে আসো, আমার ওয়ালেট পাচ্ছি না। নিজের কথা শেষ করে হনহন করে উপরে উঠে যায়। ঈশানী তাকায় গমন পথে। চাচুর সামনে কেউ এভাবে ডাকে নাকি? নিচু মাথা আরও নিচু হয়ে যায়। জাহিদ চৌধুরী বোধহয় ঈশানীর ভাবাবেগ বুঝলেন, তাই ঈশানীকে যেতে বলে নিজেও চলে গেলেন। মিনিট কয়েক পর ঈশানী উপরে যায়। রুমের সামনে যেতেই হাতে টান পড়ে। ঈশানী ছিটকে ভিতরে আসে। মুহূর্তের জন্য ভয়ে শিউরে ওঠে, কিন্তু নিজের অতি পরিচিত মানুষের পরিচিত ছোঁয়া ও সুগন্ধি উপলব্ধি করতে পেরে নিঃশ্বাস ছাড়ে। আরহান তার দিকেই তাকিয়ে ঈশানী ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? আরহান কিছুক্ষণ মৌন থাকে, তারপর চোখের কোণে লেগে থাকা পানি মুছে বলে, কান্না করেছে কেন? ঈশানী মাথা নামিয়ে নেয়, আবার বিষাদ ছুঁয়ে যায় তাকে। ক্ষীণ কণ্ঠে বলে, কাঁদছিলাম না আমি। আরহান ঈশানীর থুতনিতে এক আঙ্গুল ধরে উপরে তোলে। ঈশানী চোখ বন্ধ করে আছে। আরহান বন্ধ চোখের ওপর নিজের ভারী নিঃশ্বাস ফেলে। ঈশানী কেঁপে ওঠে, চোখ মেলে তাকায়। আরহান নিজের কণ্ঠস্বর নরম করে বলে, মা কিন্তু এখনো তোমার ছোট মাই আছে। তোমার প্রতি ভালোবাসার উপর অভিমান নামক এক ঠুনকা আস্তরণ পড়েছে। সময়ের সাথে সেটা মুছে যাবে, তবে এমনি এমনি যে মুছে যাবে এমন না। তোমাকে সেটা আবার ফিরে আনতে হবে। তাই কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো, প্রতিজ্ঞা করো, সব ঠিক করে ফেলবো। আমি বিশ্বাস করি তুমি পারবে। ঈশানী ফুঁপিয়ে উঠল, তারপর কাঁদো কাঁদো হয়ে বলল, ছোট মামার বকা দিত, দুটো চড় দিত, তবু আমার কষ্ট লাগতো না। কিন্তু ছোট মামার থেকে দূরে সরে যাচ্ছে, তার নীরবতা আমার পীড়া দিচ্ছে। কিভাবে ঠিক করবো আমি সবটা? আরহান ঈশানীর চোখের পানি মুছে দেয়। দুহাতের আঁচলে ঈশানীর মুখ নিয়ে বলে, সেটা তো তোমাকে বের করতেই হবে। তাই কান্নাকাটি না করে ভাবো, যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে না ভেবে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ভাবো। আমি কিন্তু আস্থা রাখছি, আমাকে নিরাশ করবে না কিন্তু। আরহান গাল ছড়িয়ে হাসল, তারপর ঈশানীর থেকে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। আর ঈশানী বিশ্লেষণ করতে লাগলো আরহানের কথাগুলো। একটি ব্যস্তময় দুপুর, রান্নাঘর থেকে ভেসে আসছে টুকটাক শব্দ। মিনারা বেগম রান্না বসিয়েছে, ময়না কাটাকাটি করছে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পিছনে, তারপর তার শাড়ির আঁচল মুঠে নিয়ে সেই ছোটবেলার মতো করে বলে, ছোট মা প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দিবে? মিনারা বেগম অবাক হয়ে পিছু ফেরে। ঈশানীকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৃষ্টি তার ফ্লোরে। মিনারা বেগম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল, তারপর ময়নাকে তাড়া দিয়ে বলল, ময়না, খাবার বেড়ে দে,
মিনারা বেগম ঘুরতে নিলে ঈশানী ফুফিয়ে জড়িয়ে ধরে। মিনারা বেগম স্থির হয়ে যায়। ঈশানী কাঁদতে কাঁদতে বলে, ছোট মা প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে আমি যে অসহায় হয়ে পড়বো। ছোটবেলায় যখন বাবা মা হারিয়ে এই বাড়ি আসি আমি, তখন তুমি আমাকে নিজের বুকে জড়িয়ে নাও। আমার কখনো অনুভব হয়নি বাইরের কেউ আমি। তোমার ছায়াতলে আমাকে আমাকে আগলে রেখেছিলে। সেই ছায়া সরিয়ে নিও না ছোট মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। মিনারা বেগমের চোখ ভিজে উঠেছে এতক্ষণে। যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করলেন তার অশ্রুতে ঝড় বইল তার মধ্যে। অনুশোচনা যে তার একদম হয়নি তেমন না, কিন্তু কালকে যখন ভাইয়ের বউ আমেনা শিকদার ফোন দিয়ে কাঁদল, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বলল নিজের স্বামী ও ছেলের করুণ অবস্থার কথা, দায়ী করলেন ঈশানীকে, তখন থেকেই মেয়েটার ওপর তেতে যায় মিনারা বেগম। যে মেয়েকে ছোট থেকে মানুষ করেছে সেই মেয়েকেই এক মুহূর্তের জন্য অসহ্য লাগে। তার উপর ঈশানীর অমন পাগলামি তাকে হতবুদ্ধি করে ফেলেছিল। তাই না ভেবেই রাগে কষ্টে অভিমানে সবকিছু ঢেলে দিয়েছিলেন মেয়েটার ওপর। স্বামীর সাথেও তর্ক করেছে, অথচ মেয়েটার অবস্থা ভাবেনি। এই মেয়েটাও তো নিজের, তার সেই কোলে পিঠে মানুষ করেছে, কিভাবে পারলো সে এরকম স্বার্থপর হতে? জড়িয়ে ধরলেন ঈশানীকে, কান্না লুকিয়ে মিছে মিছে ধমক দিয়ে স্তব্ধ কণ্ঠে বললেন, হয়েছে হয়েছে, এভাবে আর বড় বড় কথা বলতে হবে না। কত বেলা হয়েছে, এখনো খাসনি কেন? ঈশানী যেন হৃদয়ে শীতলতা অনুভব করলো, চারদিক পুলকিত। এই তো, এখানেই তো সুখ। মায়ের মতন এই ছোট মার ছায়াতলে সে মায়ের গন্ধ পায়, মা নিরাপত্তা পায়। মিনারা বেগম ঈশানীকে ছেড়ে তড়িঘড়ি করে খাবার বাড়লেন, নিজে বসে থেকে খাওয়ালেন। ঈশানীর মন হেসে উঠল, মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো আরহানের প্রতি। মানুষটা এত পারফেক্ট কেন? কিভাবে সব সমস্যার সমাধান খুঁজে পায়? ঈশানীর ঠোঁটের কোণে ভেসে ওঠে প্রশান্তির হাসি। আলো ও অন্ধকারের সংমিশ্রণে ধরণীতে নতুন প্রহর নেমেছে। রাস্তার পাশে জ্বলে ওঠা স্ট্রিট ল্যাম্পের জানান দিচ্ছে এই প্রহরের নাম সন্ধ্যা। ঈশানীর আপাতত পড়াশোনা নেই, পরীক্ষা শেষে তার সময় কাটছে অলস ভঙ্গিতে। দুপুরবেলা ছোটমার সাথে মান অভিমানের পালা শেষ হলে পুরোটা বিকেল ছোটমার গা ঘেঁষেই বসেছিল সে। একটু আগেই রুমে এসেছে, ভালো লাগছে না তার, তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এক কাপ চা নিয়ে পা বাড়ায় বেলকনির দিকে। কতটা সময় কেটে যায় সে জানে না। মেয়েটা দারুণভাবে আকাশপ্রেমী। মানুষ দেখতে বসলে যেন তার বাহ্যিক আর কোনো দিকে নজর যায় না। আকাশ তার নিজস্ব ঠিকানা। ঘেমে নিয়ে ফিরে আসে আরহান। এসে রুমের কাউকে দেখতে পায় না। সে ভ্রুক্ষেপও করল না। ময়না পাখি নিয়ে আসলে আরহান প্রশ্ন করে, তোর আপামনি কোথায়? ময়না প্রত্যুত্তর করার আগেই বেলকনি থেকে বেরিয়ে আসে ঈশানী। এসে জিজ্ঞেস করে, আপনি কখন এলেন? আমি তো বেলকনিতেই ছিলাম। ময়না চলে যায়। আরহান ঈশানীকে একবার দেখে নেয়, তারপর প্রত্যুত্তর করে, মাত্র এসছে। তারপর হাতের ইশারায় ঈশানীকে কাছে ডাকে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে যায়। আরহান টেবিলের ওপর আঙুল দিয়ে ইশারা করে তাকাতে। ঈশানী দেখতে পায় বিশাল বড় একটা ব্যাগ। ঈশানী প্রশ্নোত্তর দৃষ্টিতে চায় আরহানের পানে। আরহান নিজেই এগিয়ে যায়, ব্যাগের ভেতর থেকে একে একে বের করে অ্যাডমিশনের বইগুলো। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলল, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে হবে না, পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, নাহলে আমি ডাক্তারের ছেড়ে একটা রিক্সা কিনে সেটা চালাবো, তখন তুমি হবে রিক্সাওয়ালার বউ। ঈশানী ফিক করে হেসে ফেলল, চোখ মুখ উজ্জ্বল হলো। এগিয়ে গিয়ে বইগুলো ধরে খুলে খুলে দেখল। চোখে তৃপ্তি ও অবাকের সুরে বলল, আপনি কি করে জানলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই? আরহান একটু এগিয়ে গেল। ঈশানীর নাক টান দিয়ে কৌতুক স্বরে বলে, বউয়ের মন পড়ার একটা কোর্স করেছিলাম, সেটা থেকে জানতেই পারি তুমি কখন কি চাও আর কি ভাবো, বুঝছো? আরহান শরীর দুলিয়ে ওয়াশরুমে যায়। ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে। কথার মানে ধরতে পেরে নিজেও হেসে ওঠে। মন নেচে ওঠে খুশিতে। হৃদয়ে যেন বসন্তের হাওয়া লেগেছে, আর সে যেন সেই হাওয়ার তালে তালে দুলছে। আরহান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, দেখতে পায় ঘরের কোথায় মেয়েটার ছায়াও নেই। মাথা মুছতে মুছতে বেলকনির দিকে পা বাড়ায়। সেখানটায় টাওয়াল নেড়ে দিয়ে ঘরে প্রবেশ করে, দেখে ঈশানী কফি নিয়ে দাঁড়িয়ে আছে।
আরহান উন্মুক্ত শরীরে ছিল। হঠাৎ করে ঈশানী আরহানকে এই অবস্থায় দেখে অপ্রস্তুত হয়, চট করে ঘুরে দাঁড়ায়। হঠকারিতায় সামান্য চাঁদ তার হাতের ওপর পড়ে, জ্বলে ওঠে জায়গাটা। ঈশানী কুঁকিয়ে ওঠে। আরহান ঈশানীর কণ্ঠস্বর শুনে এগিয়ে আসে। লোকটা তখনও খালি গায়ে। ঈশানী এবার চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে বলে, কিছু পরে নিন দয়া করে। আরহান ভুরু কুঁচকে তাকায়, হাত বাড়িয়ে টি শার্ট পরে নেয়। তারপর ঈশানীকে তাকাতে বলে। তার হাত থেকে কফির মগ নিয়ে টেবিলে রাখে। ঈশানীকে বিছানায় বসিয়ে বাদনান মলম এনে লাগিয়ে দিতে দিতে বলে, এভাবে চিৎকার করার কি আছে, আর অপ্রস্তুত হওয়ার কি আছে? তোমার জেনেছে দেখেছো, শুধু সময়ের আগে আগে দেখে ফেলেছ, এই আর কি। তবে ব্যাপার না, একসময় অবস্থায় পড়বে, কি বলো? ঈশানী সিট দ্বারা সোজা করে বসলো। লজ্জায় মরি মরি হয়ে মুখ লাল হয়ে উঠল, মাথা নুইয়ে ফেললো। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। মনে মনে ভাবছে, লোকটা দিন দিন কেমন লাগাম ছাড়া হচ্ছে। হুটহাট কাজকর্ম তার লজ্জা দিতে দিতেই আমাকে মেরে ফেলবে বোধ হয়। আরহান ঈশানীর প্রতিক্রিয়া গভীর চোখে খেয়াল করলো। মেয়েটা ভালো হিমশিম খেয়েছে বলে আর ঘাটালো না। অন্য প্রসঙ্গ টেনে এনে বলল, কালকে থেকে তোমার কোচিং শুরু। সকলের শিফটে তোমার ক্লাস 11টা থেকে। বাড়ির গাড়ি করে যাবে, বাড়ির গাড়ি করে চলে আসবে। এদিক ওদিক সেদিক বান্ধবীর 3 বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে পা ভেঙে বসিয়ে রাখবো, বুঝছো? শীতল ধমকানিতে খানিক কেঁপে উঠল ও। বেশ লজ্জা পেল। এভাবে বলার কি আছে, সে কি সবসময় যায় নাকি? ওই দিনই তো প্রথমবার গেল। এসব ভেবে নিজেই ভেঙচি কাটল। আরহান এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, গালি দিচ্ছ আমায়? ঈশানী দ্রুত মাথা ডানে বামে করল, তারপর তাড়া দিয়ে বলল, দ্রুত খেতে চলুন, ছোট মা ডাকছে। ঈশানী দৌড়ে দরজা পর্যন্ত গেল। গিয়ে থেমে পেছনে ঘুরে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ আপনাকে, আপনার জন্যই আমি আমার ছোট মাকে ফিরে পেয়েছি। খেতে আসুন। আরহান হেসে ওঠে। তার নিজেকে এখন সুখী মানুষ মনে হচ্ছে, একজন পরিপূর্ণ মানুষ। খাবার টেবিলে খেতে বসেছে সকলে। মিনারা বেগম খাওয়া থামিয়ে স্বামীর দিকে চাইলেন। স্বামীর সাথে তার মান অভিমান এখনো কমেনি। তপ্ত নিঃশ্বাস ফেলে এবার ছেলের দিকে চাইলেন, তারপর বললেন, আয়রাকে দেখতে যাওয়া উচিত। মেয়েটাকে দেখি না অনেক দিন, তার উপর আবার মেয়েটা আমার অসুস্থ। আরহান খেতে খেতেই নিরুত্তরভাবে বলে, বাবাকে বলো কাল তোমায় নিয়ে যাবে, আমার কাল কাজ আছে। জাহিদ চৌধুরী নিশ্চুপে খেয়ে যাচ্ছেন। মিনারা বেগম খাবারের দিকে চোখ দিয়ে বললেন, জিজ্ঞেস কর তাকে তার সময় হবে কিনা। আরহান ঠোঁটে আসা হাসিটুকু বহু কষ্টে আড়াল করল। তারপর গম্ভীর হয়ে বলল, তুমি নিজে জিজ্ঞেস করে নাও, আমার খাওয়া শেষ, আমি যাচ্ছি। যাওয়ার আগে ঈশানীকে বলে গেল কফি নিয়ে যেতে। ঈশানী একবার ছোটমার দিকে তাকাচ্ছে, একবার চাচ্চুর দিকে, তারপর ছোটমার উদ্দেশ্যে বলল, মনে হয় চাচুরও সময় নেই ছোট মা, তুমি আর আমি যাব বরং আরুপুকে আনতে। জাহিদ চৌধুরী ভাতিজির দিকে তাকালেন, মনে মনে আওড়ালেন বিচ্ছু একটা। খাবার শেষে উঠে দাঁড়িয়ে বললেন, কাল বিকেলে তৈরি হয়ে থাকতে বলো। ঈশানী এঁটো থালা বাসন নিতে নিতে বলল, আমাকে কি তোমার ডাক বাক্স মনে হচ্ছে চাচু, যে কথা চিঠি প্রেরকের মতো কথা প্রেরণ করব? নিজেদের কথা নিজেরাই বলো, আমার অনেক কাজ আছে, ঘুম পেয়েছে আমার। হাই তুলতে তুলতে চলে গেল ঈশানী। রয়ে গেল মিনারা বেগম আর জাহিদ চৌধুরী নিশ্চুপে। কিছুক্ষণ চলল এই নীরবতা ভেঙে দুজন একই সঙ্গে বলে উঠলেন, কাল বিকেলে। দুজনেই থেমে গেলেন। জাহিদ চৌধুরী হেসে ফেললেন। মিনারা বেগম মাথা নিচু করে হাসলেন। জাহিদ চৌধুরী মিনারা বেগমের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, এই বাড়ির যখন তুমি আসো তখন তোমার বয়স কতই বা হবে, 15 অথবা 16 বোধ হয়। আমার বাবা খুঁজে খুঁজে চৌধুরী বাড়ির জন্য হিরের টুকরো বউ এনেছিল। তার বিশ্বাস ছিল তুমি একমাত্র যে কিনা চৌধুরী বাড়িকে আমাদের দুই ভাইকে একই সাথে বেঁধে রাখতে পারবে। তুমি পেরেছো। যখন জাকির মারা গেল, ঈশানীকে নিয়ে একটু সংশয় ছিলাম আমি, তুমি কিভাবে নিবে মেয়েটাকে, আপন করে নিবে না কি, এরকম নানা প্রশ্নে জর্জরিত ছিল আমার অন্তর। কিন্তু আমার সকল ধারণা ভুল করে দিয়ে তুমি ঈশানীকে আগলে নিও। আয়রা থেকে কখনো ওকে ভিন্ন নজরে দেখোনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমার ভিতরটা ভরে গিয়েছিল সেদিন। আমি নতুন করে আমার সহধর্মিনীর প্রেমে পড়েছিলাম সেদিন মিনা।
একটু দম নিলেন জাহিদ চৌধুরী। মিনারা বেগমের চোখে পানি, মাথা নিচু। জাহিদ চৌধুরী এবার বললেন, যেদিন সবাই ঈশানীকে লাঞ্ছনা দিল, বাজে কথা বলল, সেদিনও তুমি ওকে আগলে রেখেছিলে, কিন্তু হঠাৎ করেই বিপক্ষে চলে গেলে আরানের সাথে বিয়ে নিয়ে। তোমার কি মনে হয় আমাদের ঈশানী বউ হিসাবে খারাপ হবে? ওকে তো তুমি মানুষ করছো, নিজের শিক্ষার উপর কি তোমার ভরসা ছিল না? আবার কালকে তোমার করা আচরণে আমি কষ্ট পেয়েছি মিনা। আমার এই সংসার, আমার এই জগৎ, ছেলে মেয়ে সব তোমার, তোমার নিজ হাতে গড়া এসব। তুমি যদি নিজের অস্তিত্বে প্রশ্ন তোলো, লোকে কী করবে বলো? আমাদের তো উচিত বাবা মা হয়ে মেয়েটার পাশে থাকা। মেয়েটার অবস্থা দেখেছিলে কাল? মিনারা বেগম এবার ফুপিয়ে উঠলেন, কান্নারত কণ্ঠে বলে উঠলেন, আমি নিজেও অনুতপ্ত। মেয়েটার সাথে আমি অন্যায় করেছি জানি, কি করব বলো? মায়ের মতো আদর দিয়ে যে ভাইকে মানুষ করেছি তার কষ্ট হয়নি, তাই তো নিজের মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। জাহিদ চৌধুরী জড়িয়ে ধরলেন নিজ স্ত্রীকে। মিনারা বেগম ও আঁকড়ে ধরে কেঁদে উঠলেন ব্যাকুল হয়ে। রান্নাঘর থেকে নিজের চোখ মুছে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে ঈশানী। তারপর তড়িঘড়ি করে চোখে আঙুল দিয়ে বলে, আমি কিন্তু কিছু দেখিনি, সত্যি কিচ্ছু দেখিনি আমি। দুই দিকে ছিটকে সরে যান মিনারা বেগম আর জাহিদ চৌধুরী। মিনারা বেগম লজ্জায় মাথা নামিয়ে ফেলে। জাহিদ চৌধুরী নিজেও লজ্জা পায়। ভাতিজির সামনে এমন অবস্থায় পড়তে হবে কখনো ভাবেনি। ঈশানী সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, তারপর রেলিং ধরে ঠাট্টা করে বলে, ছোট মা, চাচু, তোমরা এখন আবার কন্টিনিউ করতে পারো, আর কেউ ডিস্টার্ব করবে না। জাহিদ চৌধুরী লজ্জায় ধমকে উঠলেন, তোমার হচ্ছে কালকে এসো। ঈশানী হাসতে হাসতে নিজের রুমে দৌড় দেয়। জাহিদ চৌধুরী নিজেও হেসে দেয়। মিনারা বেগম লজ্জা পেয়ে স্বামীর ঘাড়ে সব দোষ দেয়। সব আপনার জন্য হয়েছে। মেয়েটা কি ভাবলো? মিনারা বেগম চলে যান রুমে। জাহিদ চৌধুরী হেসে নিজেও পা বাড়ায় সেদিকটায়। ঈশানী হাসতে হাসতে রুমে প্রবেশ করে। আরহান সোফায় বসে ল্যাপটপে গুতোগুতি করছিল। ঈশানীকে দেখে ল্যাপটপে দৃষ্টি রেখে প্রশ্ন করে, শ্বশুর শাশুড়ির রোমান্স দেখে খুব আনন্দিত হয়েছে দেখে। ঈশানী থতমত খেলো, তারপর মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, না, আমি কিছু দেখিনি, একদম সত্যি। আরহান ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে চায় তার দিকে। ল্যাপটপ পাশে রেখে দাঁড়িয়ে যায়। সামনে সামনে এগোতে এগোতে বলে, তাহলে আমি দেখাই। ঈশানী কথার ইঙ্গিত বুঝতে পেরে আর 1 মিনিটও দাঁড়ায় না, দৌড় দেয় ওয়াশরুমের দিকে। ঈশানীর দৌড়ানো দেখে হেসে ফেলে আরহান। ঈশানী শুয়ে পড়েছে অনেকক্ষণ, কিন্তু আরহান প্রতিদিনের অভ্যাসের মতো এখনও কাজ করে যাচ্ছে। ঈশানী নিজের মোবাইল সময় দেখে নিল, রাত 12:30। ঈশানী উঠে বসলো, চুলগুলো হাত খোপা করে নিচে নামালো, এগিয়ে গেল আরহানের দিকে, পাশে গিয়ে দাঁড়ালো। ল্যাপটপে এতই মগ্ন আরহান ঈশানীর উপস্থিতি এখনও টের পায়নি ও। ঈশানী তার কাঁধের দিকটি টি শার্টের কিছুটা অংশ ধরল নরম হাতে, তারপর টানতে লাগলো। আরহানের হাত থেমে গেল, চোখ তুলে চাইল। অন্ধকারের ড্রিম লাইটের মৃদু আলোতে স্পষ্ট হলো ঈশানীর মুখশ্রী। ঈশানী কণ্ঠস্বর নিচু করে অনুরোধ করে বলল, অনেক রাত হয়েছে, আসুন তো শুয়ে পড়ুন। আরহান আবার দৃষ্টি ল্যাপটপে রাখলো, কিবোর্ডে হাত চালালো ব্যস্ত আঙ্গিকে। কাজ করতে করতেই বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার একটু দেরি হবে। ঈশানী গেল না, আবার টানাটানি করতে লাগলো আরহানের কাঁধের জামার অংশ। আরহান এবার ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো, তারপর বলল, কে? ঈশানী মিহি আদরে কণ্ঠে বলল, আসুন, ঘুমাবেন, বাকি কাজ কাল করবেন। আরহান একটু ঝুঁকে গেল ঈশানীর মুখের নিকটে, তারপর ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার, স্বামী ছাড়া ঘুমাসতে না বুঝে? ঈশানী লজ্জায় মিইয়ে গেল, কিন্তু নড়ল না জায়গা থেকে। লজ্জা মাখা মুখ নিচু করে আরো দৃঢ় ও অধিকারী কণ্ঠে বলল, আসুন, অনেক রাত হয়েছে। আরহানের একগাল হেসে উঠল। ঈশানীর মুখের ওপর নরম নিঃশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ায়, আর মোড়া দিয়ে বলে, বউ যখন চায় তখন তাই হোক, সব কাজ পড়ে। আর কি বই রয়েছে, চলেন মহারানী। ঈশানী আবার লজ্জা পেল। মাঝে মাঝে সে নিজেই ভেবে পায় না এত লজ্জা কোথা থেকে আসে তার। আবার পরক্ষণে ভাবে, এই লোকের কথা লজ্জা না পেয়ে উপায় আছে? আরহান ঈশানীর হাত ধরে নিয়ে যায় বিছানায়। দুজনের পাশাপাশি শুয়ে, কিন্তু তাদের মাঝে দূরত্ব। আরহানের বোধ হয় সেই দূরত্ব পছন্দ হলো না। ঈশানীকে ডেকে বলল,
ঈশানী, আমার বুকে না ভীষণ ব্যথা করছে, কেমন ভারী ভারী লাগছে। ঈশানী অস্থির হয়ে পড়ে। তৎক্ষণাৎ উঠে বসে এগিয়ে আসে আরহানের দিকে। অস্থির আতঙ্কিত কণ্ঠে বলে, কি হয়েছে? কিসের ব্যথা? কোথায় ব্যথা করছে? আরহান ঈশানীর হাত ধরে বুকের বাম পাশে রেখে বলে, এখানে। ঈশানী আরেকটু এগিয়ে দেয় মাথা। অন্ধকারে দেখার চেষ্টা করে। তখনই আরহান ঈশানীর হাত টান দিয়ে বুকে মাথা ফেলে। ঈশানী ঘটনার আকস্মিকতায় অবাক ও নির্বাক। আরহান ঈশানীর মাথা বুকে চেপে রেখে বলে, এবার ভালো লাগছে, আর ব্যথা নেই। ঈশানী ছটফটিয়ে উঠে মাথা তোলার চেষ্টা করলে আরহান চেপে ধরে। তারপর গম্ভীর ও স্থির হয়ে বলে, তুমি জানো না, বিবাহিত পুরুষের বউ বুকে না ঘুমালে হার্টের সমস্যা হয়? জেনে শুনে নিজের স্বামীকে অসুস্থ বানাতে চাও? তুমি তো ভারী বদমহিলা। আরহানের এমন নাটকীয়তা দেখে নিঃশব্দে হেসে উঠল ঈশানী। সর্বাঙ্গে বিদ্যুৎ বেয়ে যাচ্ছে যেন। শিহরণ জাগানো অনুভূতিকে লুকিয়ে ঈশানী কণ্ঠ একটু অবাকতার রেশ এনে বলল, আপনি কি নকল ডক্টর? এসব উদ্ভট রোগের ব্যাপারে পড়েছেন কোথায়? আরহান এবার ঈশানীর মাথা ছেড়ে কোমরে হাত রাখলো। কোমরের চাপ প্রয়োগ করে নিজের দিকে আরেকটু এগিয়ে নিয়ে আসলো। তারপর দুই হাত জড়িয়ে ঘুমন্ত কণ্ঠে বলে, তুমি বড্ড কথা বলো, ঘুমাও তো। ঈশানী আর কিছুই বলল না। দম বন্ধ করা অনুভূতি নিয়ে জ্বর বস্তুর মতো পড়ে রইল আরহানের বক্ষস্থলে। পেটে যেন হাজারো প্রজাপতি উড়ে যাচ্ছে। শরীর জুড়ে অন্যরকম শিহরণ নিয়ে ঈশানী বাকি রাত না ঘুমিয়েই দেখে গেল সামনের অতি সুপুরুষকে। একান্ত নিজের সুপুরুষ। দিগন্ত নতুন সূর্য উদয় হয়েছে। সকালে শান্ত নির্মল আবহাওয়ার মাঝে মাঝে ভেসে আসছে পাখির কলরবে। যদিও শহরাঞ্চলে যান্ত্রিক কোলাহলে পাখির সেই স্বতঃস্ফূর্ত আওয়াজ হারিয়ে গেছে অনেক আগেই। ঈশানীর চোখ কখন লেগে গেছে টের পায়নি সে। ঘুমটা একটা হালকা হতেই নড়ে চড়ে উঠল সে, কিন্তু নড়তে পারল না। আটকে গেল কারো বাহু বন্ধনে। সকাল সকাল এক শিরশির অনুভূতি ছুঁয়ে গেল ঈশানীর সর্বাঙ্গে। এক পলক চাইল ঘুমন্ত মানুষটার মুখপানে। খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করল মুখের প্রতিটি অংশ। সরু নাক, চওড়া কপাল, লালচে কালচে মতন ঠোঁট, গালের ওপর খোঁচা খোঁচা চাপদাড়ি, সবই নীরবে অবলোকন করল সে। ঈশানীর মনে হলো তার সামনে এই ঘুমন্ত পুরুষটি সবচেয়ে সুদর্শন। এই পুরুষটির দিকে অপলক তাকিয়ে থাকা যায় আজীবন। কোনো ক্লান্তি যেন ছুঁতে পারবে না তাকে। ঈশানীর ঢোক গিলল একটা। তারপর আরহানের হাত সরিয়ে ওঠার চেষ্টা করল। আরহান ঘুমের মধ্যে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল ঈশানীকে। ঈশানী একটু থেমে গেল। 2 মিনিট পর আস্তে আস্তে সরে আসলো, কিন্তু তার আগেই পিছন থেকে খপ করে ধরে ফেলল তার হাত। ঘুম জড়ানো আবেশী কণ্ঠে বলল, সকাল সকাল বরকে রেখে কোথায় যাচ্ছেন ম্যাডাম? ঈশানী পিছু চাইল না, যেভাবেই কোনো রকম বলল, ছাড়ুন, উঠবো আমি। আরহান ছাড়ল না, বরং টান দিয়ে ঈশানীকে শুইয়ে দিল এবং সে আতশোয়া হলো তার ওপর। ছোট্ট ছোট্ট ফোলা ফোলা চোখ দিয়ে গিলে নিল ঈশানীর সকালের কমল স্নিগ্ধ আবেশিত মুখটি। তারপর ফিসফিসিয়ে বলল, সকাল সকাল তোমার এই মুখ দেখা আমার জন্য কাল হয়েছে ঈশানী। ঈশানী বুঝল না কথার মানে, চেয়ে রইল অবুঝের মতো। আরহান এবার আরেকটু কাছে ঘেঁষল। তারপর আরও ফিসফিসিয়ে উচ্চারণ করল, একটু অভদ্র হয়ে। ঈশানী কেঁপে উঠল। আপনা আপনি নিজের 2 হাত চলে গেল আরহানের বুকের ওপর। ঠেলে সরাতে চাইল তাকে। লোকটা সরল না, যেন ঘাঁটি বেঁধে বসেছে সেখানে। তাকে সরানো এখন পৃথিবীর সবচেয়ে মুশকিল কাজের একটা। ঈশানী তাকালো না সেই কালো মনির গভীর চোখে। এদিক ওদিক তাকে হাঁসফাঁস করতে লাগলো। আরহান ঈশানীর 2 হাত সরিয়ে বিছানায় চেপে ধরল। ঈশানী ছটফটিয়ে উঠল, পা দাপাদাপি শুরু করলো। আরহান নিজের মুখ নামিয়ে নিয়ে গেল ঈশানীর মুখের নিকটে। ঈশানী দাপাদাপি হঠাৎ থেমে গেল। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল যেন। ঠোঁটজোড়া তিত্তির করে কাঁপছে। নিঃশ্বাস যেন আটকে আছে ভেতরে। আরহান সবটাই খেয়াল করলো। চাপা মুচকি হাসলো। ঠোঁট বাড়িয়ে গভীর চুমু খেলো কপালে। ঈশানীর চোখ খুলে চাইল। 2 চোখের মিলন ঘটল। ন্যানো সেকেন্ডের ব্যবধানে পুরুষালী খড়খড়ে অধর আঁকড়ে ধরল একজোড়া গোলাপি নরম কাঁপান্ত অধর।
হুট করে আসা আক্রমণে ঈশানী বেহাল হয়ে পড়ে, খামচে ধরে বিছানার চাদর, গাঢ় থেকে গাঢ় হয় অধরের স্পর্শ। আরহান যেন মেতে উঠল ঈশানীর অধরের উন্মোদনায়। ঈশানী কোনো প্রতিক্রিয়া করার আগে তার নিঃশ্বাস আটকে এলো, মনে হচ্ছে মরে যাবে, কিন্তু লোকটার ছাড়ার নাম নেই। ঈশানী মরার মতো শক্ত হয়ে পড়ে রইল, বেসামাল হলো, বেহাল হলো, ছন্নছাড়া হয়ে গেল তার সকল কিছু। আরহান আরও কয়েক সেকেন্ডের পর ছাড়ল ঈশানীর অধর, ঠোঁটজোড়া আলগা করে ভারী নিঃশ্বাস নিয়ে কোনো রকম বলল, ব্রিথ। ঈশানী জোরে জোরে শ্বাস নিচ্ছে। এক ঝটকায় আরহানকে ফেলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঠোঁট কামড়ে হেসে ওঠে আরহান, এক হাত বুকে দিয়ে সোজা হয়ে শুয়ে রইল। সকালের সেই ঘনিষ্ঠ সময়টুকুর পর ঈশানী আর সামনে আসেনি আরহানের। সেও আর বেশি ঘাঁটায়নি, রেডি হয়ে চলে গেছে হসপিটালে। ঈশানীর মরি অবস্থা। যতবার সকালের দৃশ্যটুকু চোখে ভাসছে, একাই লজ্জা পাচ্ছে, একাই হাসছে, আবার একাই মুখ ঢেকে ফেলছে। মিনারা বেগম আর জাহিদ চৌধুরী তৈরি হয়ে বের হয়েছে, আয়রাকে দেখতে যাবে। ঈশানীকে বসে থাকতে দেখে মিনারা বেগম বললেন, ইস্যু খেয়ে তারপরে যাবি কোচিংয়ে, আর বাড়ির গাড়ি ছাড়া যদি গিয়েছিস তাহলে মার খাবি। ঈশানী নিজেকে স্বাভাবিক করলো, তারপর ছোট মাকে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ও ছোট মা আর অপুকে নিয়ে আসবে না? মিনারা বেগম বললেন, গিয়ে দেখি আগে মেয়েটার কি খবর, সাবধানে যাস তুই। এরপর ময়নাকে ডেকে কাজের আদেশ দিয়ে চলে গেলেন তারা। ঈশানীও চলে গেল তার রুমে কোচিংয়ের জন্য তৈরি হতে। ঈশানী একটা মিষ্টি গোলাপি কালারের থ্রি পিস পরেছে, কমর সমান লম্বা লতানো চুলগুলো বেনি করে নিয়েছে, নিজে একটু বেবি পাউডার আর একটা লিপ গ্লোস দিয়ে তৈরি হয়ে নিয়েছে। বের হওয়ার পূর্ব মুহূর্তে কল লাগালো মিথিলাকে, দুবার রিং হতেই ধরে ফেললো সে। ঈশানী মন খারাপ করে বলল, মিথি তুই কোন কোচিংয়ে ভর্তি হয়েছিস? আমরা যে আলাদা হয়ে গেলাম। মিথিলা হাই তুলতে তুলতে বলে, জামার সাথে সারাদিন রোম্যান্স না করে আশেপাশে তো একটু খোঁজও রাখতে পারিস। আমি আর তুই যে একাই কোচিংয়ে, সেটা তো সুদর্শন বট বলেনি বুঝি? ঈশানী কিঞ্চিত খেঁকিয়ে উঠল, পর মুহূর্তে প্রফুল্ল হয়ে বলল, তুই আর আমি একই সাথে, সত্যি বলছিস? মিথিলা প্রত্যুত্তর করল, তোর বড়ই তো কালকে কল দিয়ে সব খোঁজ নিয়ে তোকে আর আমাকে দুজনকে ভর্তি করিয়েছে। ঈশানী মুগ্ধ বিমোহিত হলো, লোকটা এত ভালো কেন? কেন উত্তর পায় না, তবে হৃদয় জুড়ে প্রশান্তি ছুঁয়ে যায়। ওপাশ থেকে মিথিলার খসখসে আওয়াজে ধ্যান ভাঙে। মিথিলা বলে, এসব বাদ দাও, তুমি আসো তাড়াতাড়ি, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ঈশানী প্রথমে বুঝলো না, পরে বুঝতে পেরে ঢোক গিলল। মেয়েটা তো সব জেনে গেছে নিশ্চয়ই, আজ ভীষণ ঝাড়বে। ঈশানীকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয় মিথিলা। ঈশানী বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। আরহান সবেমাত্র সকালের রাউন্ড শেষ করে এসেছে কেবিনে, নিজের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়েছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট জানায় একজন সুইসাইড পেশেন্ট এসেছে, আর্জেন্ট। আরহানও উঠে দাঁড়ায়, স্টেথোস্কোপটা গলায় পেঁচিয়ে বেরিয়ে পড়ে। ইমার্জেন্সি কেবিনের সামনে এসে থমকে যায়। বেডে শুয়ে আছে অলিভিয়া। আরহান দ্রুত পায়ে এগিয়ে যায়, অলিভিয়ার হাত ধরে পালস চেক করে। অলিভিয়ার বাবা করুণ স্বরে বলে, ডক্টর আমার মেয়েটাকে বাঁচা। থেমে যায় ভদ্রলোকের কথা। আরহানকে দেখে চোখ দিয়ে যেন আগুন ঝরে। তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে বলে, তুমি আমার মেয়েটাকে মেরে এখন এসেছো চিকিৎসা করতে, স্পর্শ করবে না ওকে। নার্সের দিকে তাকিয়ে বলে, আপনি অন্য ডক্টর ডাকুন, এই প্রতারকের দিয়ে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো না। আরহান শীতল চোখে চেয়ে রইল। নার্সটি অপ্রস্তুত হলো, আরহানের দিকে একবার চেয়ে বলল। ভদ্রলোক নাকচ করে বলে, না, এই ছেলের ছায়াও আমি আমার মেয়ের উপর পড়তে দেব না, ওর জন্য আমার মেয়ের এই অবস্থা। আরহান এবার 2 পা এগিয়ে গেল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপাতত আপনার মেয়ের চিকিৎসার জন্য আমাকে লাগবে আপনার। নিশ্চয়ই আপনার মেয়ের জীবনের থেকে কিছু বড় না, বাকি কথা অলিভিয়া সুস্থ হলে হবে। ভদ্রলোককে কিছু না বলে আরহান নার্সকে দিক নির্দেশনা দিল, নিজেও ছুটল সেদিকটায়। অলিভিয়ার বাবা উতলা হয়ে রইলেন। অলিভিয়ার মা মারা যাওয়ার পর একা হাতে মা ও বাবার দুজনে আদর দিয়ে মানুষ করেছে মেয়েটাকে। এই মেয়েটাই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মেয়েটার কিছু হলে সেও যে বাঁচবে না। আজ কোচিংয়ে
ওরিয়েন্টেশন ছিল, কোনো ক্লাস হয়নি, শুধু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে। সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছে, দিক নির্দেশনা দিয়ে আয়োজন শেষ করেছে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হলে একে একে বের হয় সকলে। মিথিলা ঈশানীর হাত ধরে এক সাইডে নিয়ে আসে। তারপর শুরু হয় মেয়েটার নির্যাতন। যা নয় তাই বলে ঈশানীকে বকতে থাকে। ঈশানী বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে থাকে। তারপর মিথিলাকে শান্ত করে একে একে সব কিছু বলে। সব শুনে সব শেষে অবাকের শেষ পর্যায়ে পৌঁছায় মিথিলা। রনির ওপর রাগ বাড়ে তার, ইচ্ছে মতো গালাগালি করতে থাকে, জড়িয়ে ধরে ঈশানীকে হেসে ফেলে, কিন্তু ওপরে ঝাঁঝালো কণ্ঠে বলে, হয়েছে, আর নাটক করবি না। এতক্ষণ বকে এখন এসেছে জড়িয়ে ধরতে, দূরে থাক মহিলা। মিথিলা ছাড়ল না, যেভাবেই চোখ টিপে বলল, কেন রে, জামাই জড়িয়ে ধরলে তো তখন খুব মজা লাগে, তাই না? আমি জড়িয়ে ধরলে কি কাটা লাগে? এই বল না, কি কি করেছিস বরের সাথে? ঈশানী লজ্জায় মূর্ছা গেল। মিথিলাকে ঝাড়ি দিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে, হাত দিয়ে টাটা দিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। ঈশানী বাড়ি এসে দেখে আয়রা এসেছে। খুশি হয়ে যায় ঈশানীর মন, ছুটতে যায় আয়রার কাছে, আয়রাকে জড়িয়ে ধরে, তারপর বাচ্চাদের মতো করে বলে ওঠে, আর পু, আমি খালামণি হব তোমার পুচকে, তোমার পেটে, তাই না? একটু ছুঁয়ে দেখি আমি। আয়রা হেসে ফেলে, ঈশানীর এক হাত দিয়ে নিজের পেটে ধরে বলে, এই যে দেখ। ঈশানীর চোখ চকচক করে উঠল। সেখানে হাত রেখে যেন কিছু খুঁজছে, তারপর মন খারাপ করে বলল, কিছুই তো বুঝতে পারছি না আপু। আয়রা খিলখিল করে হাসলো, তারপর বলল, এখনো তো ভবিষ্যৎ ছোট, এখনই কিছু বুঝবি না, আর একটু বড় হলে ওর অস্তিত্ব একটু একটু বুঝতে পারবি। ঈশানী হাত সরিয়ে নিল, নানান গল্প জুড়ে দিল আয়রার সাথে। আয়রা ভীষণ অবাক হলো। ঈশানীর চঞ্চলতায় মিনারা বেগম ঈশানীকে তাড়া দিলেন ফ্রেশ হয়ে খাওয়ার জন্য। ঈশানীও চলে গেল উপরে। আয়রা অভিভূত হয়ে ওর মাকে বলল, মা, ইস্যু আগের থেকে প্রাণবন্ত হয়েছে, তাই না? মিনারা বেগম নিজেও খেয়াল করেছে এই ব্যাপারটা। মেয়েটা আগে চুপচাপ থাকতো, ইদানিং দুষ্টু দুষ্টু কথা বলে, একা একা হাসে, সব কাজ তার ভীষণ আগ্রহ। মিনারা বেগম প্রত্যুত্তর করলেন। আয়রা আবার বলল, ভাইয়ার সংস্পর্শে এসে মেয়েটা বাচ্চা হয়েছে, হয়তো ছোটবেলা থেকে ও যেটা পায়নি সেটা ভাইয়ার থেকে পেয়ে ওর কিশোরী হৃদয় ছোটবেলার সকল লুকিয়ে রাখা আবেগ, অনুভূতি, চাঞ্চল্য বের করে দিচ্ছে। ওর লুকিয়ে রাখা সত্তা বেরিয়ে আসছে। মিনারা বেগম কিছু বললেন না, শুধু ভাবুক হয়ে রইলেন। সন্ধ্যায় একটু পরেই আরহান এসেছে। আরহানকে দেখে ঈশানী রান্নাঘরে চলে যায়। আরহানের পছন্দ মতো ব্ল্যাক কফি বানিয়ে উপরে আসে। দেখতে পায় আরহান এখনও গায়ের কাপড় ছাড়েনি, সেভাবেই বসে আছে। ঈশানী গিয়ে চায়ের কাপটা এগিয়ে দিল। আরহান চাইল একবার ঈশানীর দিকে, তারপর হাত থেকে চায়ের কাপ নিয়ে পাশের টেবিলে রেখে ঈশানীকে টেনে পাশে বসালো। তারপর ঈশানীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর জড়ানো কণ্ঠে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দাও, ভালো লাগছে না। ঈশানীর কেমন যেন লাগলো, মনে হলো লোকটা ঠিক নেই। উদ্বিগ্ন হলো, বিচলিত হলো ঈশানী। অস্থির হাত গলিয়ে দিল আরহানের গভীর চুলে। চুলগুলো মৃদু টান দিয়ে নরম কণ্ঠে শুধালো, বেশি টায়ার্ড লাগছে আপনার? শরীর খারাপ লাগছে? আরহান কিছু বলল না। ঈশানীর কোমর পেঁচিয়ে মুখ গুজে দিল ঈশানীর পেটে। ঈশানী ঈষৎ কেঁপে উঠল, কিন্তু নড়াচড়া করল না। সেভাবেই নরম হাতে টানতে লাগলো আরহানের সিল্কি মসৃণ চুল। বেশ কিছুক্ষণ এভাবে থাকলো আরহান। ঈশানীর মনটা কেমন যেন খচখচ করল। আরহানের জন্য হৃদয়ে কেমন যেন ব্যথা অনুভব করলো, মনে মনে আওড়ালো, ঠিক আছেন আপনি? কি হয়েছে আপনার? আমি কি করলে আপনার ভালো লাগবে বলুন না। কিন্তু মুখে কিচ্ছু বলল না, হাত বুলিয়ে দিতে থাকলো। প্রায় ঘন্টাখানেক পর উঠে বসে আরহান ঈশানীর গালে হাত দিয়ে কপালে চুমু আঁকে। তারপর চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। ঈশানী শুধু ভাবে, লোকটি অদ্ভুত, ভারী অদ্ভুত। তারপর কফিটা নিয়ে চলে যায় নিচে। ঠান্ডা হয়ে গেছে, গরম করাটা জরুরি। পূর্ব আকাশে সূর্য উঠেছে। ঘরে মৃদু আলো প্রবেশ করতেই ঈশানীর ঘুম ছুটে গেল। এমনিতেও তার রাতে তেমন একটা ঘুম হয়নি। কাল আরহান কেমন একটা নির্লিপ্ত ছিল, ঈশানীর সেটা নিয়েই চিন্তা। মন কু গাইছে। ঈশানী পাশ ফিরে চাইল ঘুমন্ত আরহানের পানে। গভীর চোখে দেখছিল,
তখনই আরহানও চোখ মেলে তাকালো। দুজোড়া চোখের মিলন ঘটল। কথার বিনিময় হলো না, শুধু চেয়ে রইল। হয়তো চোখের ভাষা বোঝার চেষ্টা করছিল। ঈশানী নিজের হাত বাড়িয়ে রাখল আরহানের গালের ওপর। তখনও তাদের দৃষ্টি মিলনে ব্যাঘাত ঘটেনি। ঈশানী আরহানের গাল ছুঁয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আপনি ঠিক আছেন? কি? আরহান তাকিয়ে আছে ঈশানীর দিকে, দৃষ্টি ফেরায়নি একবারও। তার গালের ওপর ঈশানীর রাখা হাতে নিজের হাত রাখল, তারপর বলল, ঠিক নেই আমি। ঈশানীর মনটা কেমন যেন করল, তবুও শান্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বলুন না, কেন চিনতে ফেলছেন আপনি আমায়? আরহান একটু এগিয়ে গেল, ঈশানীর শরীর গলিয়ে তাকে আরও একটু টেনে আনলো, তারপর বলল, জীবন অনেক বড় আর মূল্যবান, সেখানে এসব এই বিষয় নিয়ে চিন্তা করলে হবে? ঈশানী অপলক তাকিয়ে রইল, তারপর কণ্ঠে জোর দিয়ে বলল, আমার কাছে সবচেয়ে মূল্যবান আপনি। আরহানের হৃদয়ে শীতল হাওয়া বয়ে গেল, যেন প্রশান্তি অনুভব করল। তারপর ঈশানীর নাক টেনে বলল, পাক্কা বউ বউ কথা বলছো, কিন্তু আমাকে কি একদম বেঁধে ফেলতে চাইছ? ঈশানীর ঠোঁটে কোণে ভেসে উঠল এক অলক্ষ্য হাসি। শ্বাস ফেলে চাপা কণ্ঠে সে বলল, নিজেকে ডুবিয়ে দিতে চাইছি সেই অচিন্ত বন্ধনে, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। চোরাবালির মতো নীরবে নিঃশব্দে একবার যে পথ ধরে আর ফিরে আসা হয় না। আরহান অপলক চেয়ে রইল। বাচ্চা মেয়েটার ভারিক্কি কথায় বিস্ময় হলো। আরহান কিছু না বলে জড়িয়ে নিল ঈশানীকে, গভীরভাবে আবদ্ধ করল নিজের বক্ষতলে। আরহান হসপিটালে এসেছে মিনিট 30 হবে। অলিভিয়াকে অবজারভেশনে রাখা হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। আরহান বেরিয়েছে রাউন্ডে, তখনই চেঁচামেচির আওয়াজ কানে আসলো তার। আরহান গুরুত্বই দিল না, নিজের কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানালো অলিভিয়ার সেন্স এসেছে আর সে পাগলামি করছে। আরহান সেদিকটাই গেল। অলিভিয়া কাঁদছে আর জিনিস ছুঁড়ছে আর চিল্লিয়ে বলছে, কেন বাঁচালে আমায়? আমি বাঁচতে চাই না। যে জীবনে আরহান নেই সেই জীবন চাই না আমার। আমি কিভাবে ওকে সহ্য করব অন্য কারো সাথে? কেন বাঁচালে আমায়? আমি মরতে চাই, মেরে ফেলো আমায়। অলিভিয়ার বাবা আনোয়ার সিদ্দিক মেয়েকে বোঝানোর জন্য এগিয়ে গেলেন 2 পা। অলিভিয়া পাশে থাকা টেবিল ফেলে দিয়ে বলল, কাছে আসবে না, সহ্য হচ্ছে না তোমায়। আমি মরে একটু সুখ পেতাম, তোমার সহ্য হলো না সেটা? আমাকে দুঃখ পেতে আমার বাঁচালে, তাই না? আনোয়ার সিদ্দিক কেঁদে উঠলেন, তার পিতৃহৃদয় কাতর হলেন। অসহায় বোধ করল, মেয়েকে বোঝাতে বলল, নেই মারে, এইভাবে বলে না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমার যে তুই ছাড়া আর কেউ নেই। অলিভিয়া আবার চিল্লিয়ে উঠল, আর আমার আরহানকে চাই, এনে দেবে? সামনে আরহানকে দাঁড়িয়ে দেখতে থেমে যায় অলিভিয়া। চোখ দুটো চকচক করে ওঠে। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে যায়, আরহানকে জড়িয়ে ধরে বলে, এসেছিস তুই? সত্যিই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমার এত ভালোবাসা তুই দূরে ঠেলতেই পারবি না। এই আরহান, আরহান। আরহান ঠেলে সরিয়ে দেয় অলিভিয়াকে, নিজের সর্বস্ব দিয়ে একটা থাপ্পড় বসায় তার গালে। আনোয়ার সিদ্দিক আগুন চোখে তাকায় আরহানের দিকে, কিন্তু মেয়ের ঢুকরে কাঁদা দেখে নিভে যায়। অলিভিয়া ঢুকরে কেঁদে ওঠে। আরহান হুঙ্কার দিয়ে বলে, এসব করে কি প্রমাণ করতে চাইছিস তুই? আমাকে খুব ভালোবাসিস? আমাকে ছেড়ে মরে যাবি? এসবই লাভ নেই। আমি মনে প্রাণে এই বিয়ে মেনে নিয়েছি, আর ঈশানীকে আমার হৃদয়ে স্থান দিয়েছে। সেখানে আর কারো স্থান নেই। তুই যতই পাগলামি কর, লাভ হবে না। তাই বলছি, শুধরে নে নিজেকে। নিজের কথা না ভাবিস, নিজের বাবার কথা ভাব। একটু থেমে আবারও বলে, তোর আমার মধ্যে কখনোই ভালোবাসাবাসির সম্পর্ক ছিল না। তোকে আমি বহু আগে ক্লিয়ার করেছিলাম যে আমার মনে সেরকম কোনো অনুভূতি নেই। তুইও বলেছিলে বন্ধু হিসেবেই থাকবি। তাহলে আজ এসব নাটক কেন? আমাকে গিল্ট ট্রিপে ফেলতে চাইছিস? পারবি না। আমি নিজের কাছে স্বচ্ছ, পরিষ্কার। আমি জানি আমি তোকে কথা দিইনি কখনো, তাই এই দায়ভার আমার কখনোই না।
তবে তোকে আমি বন্ধু ভাবি, সেখান থেকে তোর জন্য সমবেদনা আসবে, এত বেশি কিছু না। অলিভিয়া ফুপিয়ে কেঁদে উঠল, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তোকে ভালোবাসা কি আমার অপরাধ আরহান? এত ভালোবেসো আমি তোকে পেলাম না, আর একটা মেয়ে যে কখনো তোকে চায়নি সে তোকে পেয়ে গেল। আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল বল না? এতদিন তো আশায় ছিলাম তুই একদিন ঠিক বুঝবি, কিন্তু এখন কোন আশায় থাকবো? আমার বেঁচে থাকার অবলম্বন যে নেই। আরহান এগিয়ে গেল, অলিভিয়ার হাত ধরে বসাই কেবিনের বেডে। তারপর ঠান্ডা শীতল কমল কণ্ঠে বলল, তাকো এই মানুষটার দিকে। মানুষটা তোর জন্য কালকে থেকে ছুটছে, কাঁদছে। এই মানুষটার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? একজন শিক্ষিত, স্মার্ট, স্বাধীন চেতা সুন্দর মেয়ে হয়ে এসব ভাবছিস? তাহলে লাভ কি হলো তোকে বিদেশে পড়িয়ে? অলিভিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তারপরও তোকে পেলাম না। এই স্মার্ট, শিক্ষিত, প্রতিষ্ঠিত দিয়ে কি করব? আরহান তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর অলিভিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জন্য যে মানুষটা আছে সে ঠিক বেছে নেবে। হাজার মানুষের ভিড়ে তুই না চাইলে তোকেই বেছে নেবে। তোর জন্য পুরো দুনিয়ার খুশি এনে তোর পায়ে ফেলবে। সঠিক মানুষের জন্য অপেক্ষা কর, সেদিন আর আমাকে মনে পড়বে না। সে মানুষটার কাছে তখন আমাকে তোর নগণ্য লাগবে। অলিভিয়া হাসল, বিদ্রুপের হাসি। এই সান্ত্বনা বাণী তার কাছে অসহ্য ঠেকছে। আরহান আর কিছুই বলল না, বেরিয়ে গেল। আরহান আর কেবিনেই যায়নি, অ্যাসিস্ট্যান্টকে বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে সোজা। গন্তব্য ঈশানীর কোচিং। তার ভীষণ অস্থির লাগছে। এই অস্থিরতা কাটানো বিশেষ প্রয়োজন তার। ঈশানী সবেমাত্র কোচিং শেষে বেরিয়েছে। মিথিলাকে বিদায় দিয়ে সামনে এগোতেই দেখতে পায় একান্ত নিজের পুরুষকে। প্রথমে অবাক হয়, পরে খুশি হয়ে যায়। দৌড়ে যায় আরহানের কাছে, গিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনি আপনি কখন এসেছেন? আরহান পকেট থেকে রুমাল বের করে ঈশানীর কপালে, নাকে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। তারপর ঈশানীর কাঁধের ব্যাগ নিতে নিতে বলে, ঘন্টাখানেক হবে। ঈশানী অবাক হয়ে বলে, এই রোদে এতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমাকে ডাকতেন, আমি বেরিয়ে আসতাম। আরহান ঈশানীর হাত ধরে গাড়িতে বসায়, তারপর নিজেও বসে। ঈশানী কিছু বলতে নেয়, কিন্তু তার আগেই জড়িয়ে নেয় আরহান ঈশানীকে। ঈশানীকে থমকে যায়, হঠাৎ করে জড়িয়ে ধরায়। কিছুক্ষণ মূর্তির হয়ে বসে থাকে। হঠাৎ নিজের ডান হাত গলিয়ে দেয় আরহানের চুলে। মুখে কিচ্ছু বলে না, নীরবে চুলে হাত বোলাতে থাকে, যেন নীরব আস্কারা সান্ত্বনা দিচ্ছে। প্রায় 10 মিনিট তারা ওভাবেই ছিল। আরহান ঈশানীর বুকে, আর ঈশানী হাত বুলিয়ে দিচ্ছিল আরহানের চুলে। আরহান উঠে এলো, পানির বোতল নিয়ে ঈশানীকে দিল। ঈশানী ঢকঢক করে খেলো। সে কিছুই বলার আগেই আরহান বলে, আজ তোমায় এক জায়গায় নিয়ে যাব, যাবে? ঈশানী সম্মোহনী হয়ে বলল, আপনি সাথে থাকলে আমি পাতালেও যেতে রাজি। আরহান শব্দ করে ঈশানীর কপালে চুমো বসায়, তারপর গাড়ি স্টার্ট দেয়। মিথিলা রাস্তায় দাঁড়িয়ে আছে প্রায় 30 মিনিট হবে। এই দুপুরে কড়া রোদে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তার মেজাজ সপ্তম আকাশে। সিদ্ধান্ত নিল এক্ষুনি চলে যাবে। তখনই কোথা থেকে দৌড়ে আসলো অভ্র। দুপায়ের হাঁটুর ওপর ভর দিয়ে হালকা উপুর হয়ে হাঁপাতে থাকে। মিথিলার রাগ কমলো কিনা কে জানে, তবে একটু মায়া হলো বোধ হয়। তাই তো ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে ধরল অভ্রের দিকে। অভ্র সেটা নিল, ঢকঢক করে পুরোটা শেষ করলো। তারপর ব্যস্ততার সাথে কান ধরে বলল, সরি প্লিজ রাগ করো না, আমি ঠিক সময় আসতাম, কিন্তু বেরোনোর সময় একটু আটকে গিয়েছিলাম। প্লিজ রাগ করো না মিথু। মিথিলা কেন যেন এই ছেলের সাথে রেগেই থাকতে পারে না। যে সামনে না থাকলেই তার যত হম্বিতম্বি, অথচ এই লম্বাটে শ্যামবর্ণের ক্ষীণ নজরে লোকটা তার সামনে এসে দাঁড়ায়। তার সমস্ত রাগ, অভিমান, অভিযোগ কর্পূরের মতো উড়ে যায়। এর কারণ আজও বুঝে উঠতে পারে না মিথিলা। আর যখন আহ্লাদ করে মিথু বলে যেন পেটে 100 প্রজাপতি উড়ে যায়। কার সাধ্য এর পরও রেগে থাকার? কারোরই নয়। মিথিলাও পারল না, কিন্তু সেটা প্রকাশ করল না। মুখটা ইচ্ছে করে গম্ভীর করে নাক মুখ কুঁচকে বলে,
তুমি প্রতিদিন একই অজুহাত দাও, কি সমস্যা বলো তো? আমাকে প্রতিদিন অপেক্ষা করে কি শান্তি পাও? অভ্র তাকালো মেয়েটার সুশ্রী মুখের দিকে। রোদের তাপে ফর্সা মুখটা লালচে হয়ে গেছে, চুলগুলো খানিক এলোমেলো হয়ে আছে, মুখ ঘেমে নিয়ে যাচ্ছে, তাই অবস্থা। তবুও যেন অভ্রকে ভীষণ টানলো সেই মুখটা। তার চোখে সবচেয়ে মায়াবী এই মুখটা, মুখে হালকা রাগের আভাস। মেয়েটাকে মোহনীয় লাগছে তার কাছে। সে হাতের ছাতা মেলে ধরল মিথিলার ওপর, তারপর কণ্ঠে অপরাধবোধ নিয়ে বলল, মন খারাপ করছো কেন? আর হবে না সত্যি। এখন চলো তো, ওইদিকে কি রোদ দেখছো? বলেই হাতের ইশারায় রিক্সা ডেকে মিথিলাকে উঠিয়ে দিয়ে নিজেও উঠে বসলো। এই গ্রীষ্মের রোদে পুড়ে আসা প্রেমিকের দিকে অপলক চেয়ে রইল মিথিলা। ঘামে জবজবে পরনের শার্ট, চুলগুলো এলোমেলো, শ্যামবর্ণ মুখটা আর একটু কালো হয়েছে রোদের তাপে। মিথিলা জানে সে হেঁটে এসেছে, এই পথ তাই দেরি। তবুও মিছে মিছে রাগ দেখাইছে। মিথিলা নিজে ওড়নার আঁচল দিয়ে মুছিয়ে দিল ছেলেটার মুখশ্রী। মনে করতে লাগলো প্রথম দেখা হওয়ার সেই মুহূর্তটা। রেস্টুরেন্টে কীরকম হাবুল হয়ে বসেছিল, যেন তাকে জোর করে বসানো হয়েছে। মিথিলা সেদিন প্রেমে পড়েছিল অচেনা অজানা ভীতু লাজুক ছেলেটার। সেই যে পিছলে গেল আর উঠে আসার রাস্তা খুঁজে পেল না সে। অভ্র চোখের চশমাটা আঙুল দিয়ে উপরে তুলে বলল, এভাবে তাকাবে না মিতু, আমার ভীষণ লজ্জা পায়। মিথিলা ফিক করে হেসে ফেলে, তারপর অভ্রের মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, ওরে আমার লজ্জাবতা। অভ্র নাক মুখ কুঁচকে ফেলে, চশমার ভেতরে ছোট্ট ছোট্ট চোখ করে বলে, হোয়াট ইজ লজ্জাবতী? লজ্জাবতী শুনছি, এই লজ্জাবতী আবার কোথা থেকে আসলো? মিথিলা খিলখিল করে হাসলো, তারপর বলে উঠল, লজ্জাবতীর মেল ভার্সন লজ্জাবতা। ছেলেরা লজ্জা পেলে তাদের লজ্জাবতা বলে। অভ্র শুধু চেয়ে দেখলো প্রেমিকার প্রাণোচ্ছল হাসি। তার চারপাশ যেন সেখানেই থমকে গেছে। প্রেমিকার হাসির ঝংকার তার পুরুষালী হৃদয় কাঁপিয়ে তুলছে। মিথিলা গা দুলিয়ে হাসছে। অভ্র মিথিলার কোমর চেপে নিজের দিকে টেনে আনলো, মুখে বলল শুধু, এদিকে এসো, পড়ে যাবে তো। মিথিলাও চেপে আসলো। উত্তপ্ত দুপুরে কড়া রোদের নিচে একজোড়া প্রেমিক যুগল ছুটে চলেছে নিজেদের নিজস্ব সুখের খোঁজে। বুড়িগঙ্গা, ঢাকার প্রাণ, ঢাকার ইতিহাসে এক সজীব সাক্ষী। তার স্থির অথচ গম্ভীর স্রোত বয়ে চলে যুগের পর যুগের গৌরব আর বিস্মৃতি বুকে ধারণ করে। আরহানের গাড়ি থেমেছে প্রায় 20 থেকে 25 মিনিট হলো। সে ঈশানীকে গাড়িতে বসিয়ে রেখে বাহিরে গেছে। ঈশানীকে কড়া করে বলে গেছে সে না আসা অবধি যেন গাড়ি থেকে না বের হয়। ঈশানী তখন থেকে খুটখাট করছে গাড়িতেই। বেশ কিছুক্ষণ পর আরহান আসলো। ঈশানীকে গাড়ি থেকে নামিয়ে তার নরম তুলতুলে হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর এগিয়ে গেল ঘাটের দিকে। সে একটা ছোট্ট নৌকা রিজার্ভ করেছে, সেটাই চড়েছে দুজন। ঈশানী প্রথমবার নৌকায় উঠেছে। বিশাল আকাশের নিচে নদীর শান্ত পানি। ঈশানীর চক্ষুদয় চকচক করে উঠল, হৃদয় নেচে উঠল আনন্দে। সে আরহানের হাত ছেড়ে উঠে সামনে গেল। নৌকার পাশ ঘেঁষে বসে নদীর পানিতে হাত ভেজাচ্ছে। চোখে মুখে তার তৃপ্তি, বাচ্চাদের আগ্রহ, চোখে খুশির ঝিলিক এবং ঠোঁটে মিষ্টি মধুর হাসি। আরহান পুরোটাই দেখে যাচ্ছে। ঈশানীর হাত উঁচিয়ে ডাকলো তাকে। আরহান পা বাড়ালো সেদিকে, গিয়ে বসলো ঈশানের পাশে। ঈশানী খিলখিল করে হেসে বলল, কি সুন্দর তাই না? জানেন আমি আগে কখনোই এদিকে আসিনি, নৌকাতেও উঠিনি। কি সুন্দর চারিদিক। আরহানের নজর কি আর চারিদিকে আছে? তার সবটুকু নজর দৃষ্টি সামনে বসা প্রাণোচ্ছল মেয়েটার দিকে। হাসলে দু গাল দুই দিকে ছড়িয়ে যাচ্ছে, চোখ দুটো ছোট্ট হয়ে যাচ্ছে, সাথে দুলে উঠছে ছোট্ট শরীরটা। আরহানের কেন যেন তৃষ্ণা পেল। ঈশানী তখন থেকে এটা ওটা দেখাচ্ছে আর জিজ্ঞেস করেই যাচ্ছে, এটা কি, ওটা কি, এটা এখানে কেন? এরকম নানা ধরনের প্রশ্ন নাস্তানুবোধ করছে আরহানকে। কিন্তু আরহান একটুও বিরক্ত হচ্ছে না, হাসি মুখে সব কিছুর উত্তর দিচ্ছে। সতর্ক নজরে খেয়াল রাখছে, ঈশানীকে টেনে পানি থেকে দূরে আনছে। কিন্তু মেজাজ বড্ড অবাধ্য হয়েছে।
ছুটতে যাচ্ছে বারবার পানির দিকে। আকাশ দেখছে, আরহান ঈশানীকে না জানিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছে তার। প্রায় ঘন্টাখানেক থেকে তারা নৌকায়, সময়টা এখন পড়ন্ত বিকেলে হলেও দেখে মনে হচ্ছে ঘোর সন্ধ্যা। হুট করেই সাদা মেঘগুলোকে সরিয়ে কালো রাশি রাশি মেঘেরা ভিড় জমিয়েছে আকাশে, ঢেকে গেছে সেই তেজস্বী উদয়মান সূর্যটাও। বাতাস ছেড়েছে ভালোই, শাঁসা করে বয়ে যাচ্ছে তুমুল বাতাস। আরহান পরিবেশ প্রতিকূল দেখে মাঝিকে বলল নৌকা ঘোরাতে, দ্রুত ঘাটে নিয়ে যেতে। মাঝিও কথা মতো নৌকা ঘুরিয়েছে, প্রাণপণে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ঘাটে পৌঁছানোর। এর মধ্যে কয়েকবার মেঘ ডেকেছে। ঈশানী বেশ ভয় পেয়ে আছে। আরহান ঈশানীর হাত ধরে আছে, কমল মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছে যাব, চিন্তা করো না। ঈশানী মাথা নাড়ল। অবশ্য তার বৃষ্টির আগমনী এই মুহূর্তেও খারাপ লাগছে না। একটা গা ছমছমে ব্যাপার আছে। পাশে পছন্দের নিজস্ব পুরুষ পরিবেশটাতে একটা অন্যরকম শিহরণ জাগাচ্ছে। ঈশানী একটু শক্ত করে ধরল আরহানের হাত, কিন্তু ঈশানীর গা ছমছমে ভাবটা বুড়ো আঙুল দেখে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তা প্রায় ঘাটে পৌঁছে গেছে। বৃষ্টির পানিতে দুজনে ভিজে জবজবে। নৌকা থামলে কোনো রকম তারা নেমে পড়ে। দৌড়ে গিয়ে ঠাঁই নাই একটা টিনের দোচালা চায়ের দোকানে। ঈশানীর শরীর ভিজে বাজে অবস্থা, তার উপর ঠান্ডায় কাঁপছে। আরহান একবার ঈশানীকে দেখে নিল, কাঁধে হাত দিয়ে আগলে নিল ঈশানীকে। চা বিক্রেতা লোকটা চায়ের কাপে দুধ দিয়ে ঘুরতে ঘুরতে বলল। আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চা বিক্রেতা আবার বলল। আরহান বেশ চিন্তিত হলো। গাড়িটাও একটু দূরে পার্ক করা। মেয়েটা ইতিমধ্যে ভিজে গেছে, আর এই ঝড়ো হাওয়াতে গাড়ি চালানো রিস্ক। তার উপর সাথে ঈশানী আছে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আশেপাশে কোনো থাকার মতো হোটেল আছে মামা? বুড়িগঙ্গার আশেপাশে সাধারণত কোনো রিসোর্ট অথবা কিচ্ছু নেই, তবুও মামা বলল। বৃষ্টি তখনও ঝরেই যাচ্ছে। ঈশানী নিজের গায়ের ওড়নাটা নিয়ে পুরো শরীরে জড়িয়ে নিয়েছে। তবুও আরহান নিজের শার্টটা খুলে ঈশানীর মাথায় দিল, দিয়ে ঈশানীকে নিয়ে ছুটল গাড়ির দিকে। ঈশানী কিছু বলতেও পারল না। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বৃষ্টির পানি আবারও শরীরে পড়তেই ঈশানীর হাঁচি শুরু হয়ে গেল। আরহান টিস্যু দিয়ে যতটুকু পারল ঈশানীর মুখ চুল মুছে দিতে থাকলো। মেয়েটার অবস্থা জুবুথুবু। আরহান গাড়ির টান দিল। 5 থেকে 7 মিনিট পরেই গাড়ি থামলো একটি আবাসিক হোটেলের সামনে। ঈশানীর কাঁধ জড়িয়ে ভেতরে গেল। ঈশানী অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। আরহান শুধু প্রত্যুত্তর করল, ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টি আরও বাড়বে, সাথে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় গাড়ি চালানোর রিস্ক। তারপর রিসেপশনে গিয়ে একটি রুম বুক করলো আজকের জন্য। ঈশানীকে নিয়ে রুমে গেল। আরহান বিছানার উপর বসে টাওয়াল দিয়ে ভিজে মাথা মুছতেছিল। ঈশানী তখনও দাঁড়িয়ে। আরহান একবার চাইল ঈশানীর দিকে। দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঈশানী তখনও দাঁড়িয়ে, কেমন যেন হাঁসফাঁস করছে, তবুও মিনমিনিয়ে বলল, এখানে তো এক্সট্রা জামা নেই। আরহান শান্ত দৃষ্টি দিল ঈশানীর দিকে, পরপরই দৃষ্টি সরিয়ে বলল, ওয়াশরুমে বাথটাব আছে, আজ রাত ওটা দিয়ে ম্যানেজ করে নাও। ঈশানীর শরীরে যেন চমকে কেঁপে উঠল খানিক। এদিক ওদিক নজর ঘোরালো, কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। পরিস্থিতি অনুকূল। ঈশানী পা বাড়ালো ওয়াশরুমের দিকে। প্রায় 40 মিনিট হয়ে গেছে, ঈশানী এখনো বের হওয়ার নাম গন্ধ নেই। আরহান ব্যস্ত পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। তার মাথায় চলল, মেয়েটা কি অসুস্থ হয়ে গেল নাকি? সারা শব্দও নেই। আরহান গিয়ে 2টো টোকা দিল ওয়াশরুমের দরজায়, তারপর প্রশ্ন করল, ঈশানী, ঈশানী ঠিক আছে তুমি? ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার একটু জোরে দুমদুম করে বাড়ি দিল। উদ্বিগ্ন হয়ে বলল, ঈশানী সারা দিচ্ছ না কেন? আমি কিন্তু ভিতরে ঢুকে যাব। খট করে আওয়াজ হলো। ঈশানী নিজের মাথাটা শুধু বের করলো, তারপর মাথা নামিয়ে মৃদু কণ্ঠে বলল, এটা অনেক ছোট, এটা পরে আমি বের হতে পারবো না। আরহান শীতল চোখে চেয়ে আছে। তার চোখ যেন অন্য কিছু বলছে, কিন্তু মুখে বলল, বাচ্চামো করো না,
পরিস্থিতি বুঝতে শেখো, বেরিয়ে আসো। ঈশানী শক্ত হয়ে রইল, তার মাথা খালি খালি লাগছে। লোকটা যদিও তার স্বামী, কিন্তু এখনো সেরকম খোলামেলা সম্পর্কে পৌঁছায়নি তারা। সে কিভাবে যাবে সামনে? আরহানের তীক্ষ্ণ নজরে টিকতে পারল না সে। দরজা আটকে দিতে গেল, আরহান হাত দিয়ে ধরে ফেলল। ঈশানীর হাত ধরে বাইরে নিয়ে আসলো। বাথরোবটা ঈশানীর হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে। গলাটা সেপ ও লম্বা হওয়ার বুকের অনেক দূর পর্যন্ত এসেছে। আরহানের শরীরে রক্ত সঞ্চালন দৃঢ় হলো যেন, হৃদস্পন্দন বেড়ে গেল, গলাটা যেন শুকিয়ে আসছে। একটা শুকনো ঢোক গিলল সে। ঈশানী লজ্জায় হাঁসফাঁস করছে, শরীর যেন জড়িয়ে নিয়েছে সে। সেভাবেই দাঁড়িয়ে পা দিয়ে খুঁটে যাচ্ছিল মেঝে। গাল দুটো লজ্জায় মেদুর হয়ে যায়। নিচের দিকে দৃষ্টি তার, সেদিকে তাকিয়ে বলে, আমার। আর কিছু বলতে পারে না। আরহান এক হাতে ঈশানীর কোমর আর এক হাতে ঈশানীর মাথার পেছনে রেখে আঁকড়ে ধরে ঈশানীর অধর জোড়া। হঠাৎ আক্রমণে ঈশানী দুকদম পিছিয়ে যায়, দেওয়ালে ঠেকে পিঠ। সাথে পিছিয়ে যায় আরহানও, তবুও অধর চুম্বনে ব্যাঘাত ঘটায় না। ঈশানী বিস্ফোরিত নয়নে চেয়ে, তখনও তার ছোট্ট মাথা কাজ করছে না যেন। বিমূঢ় বিস্ময়, আরহান যেন নিজের মধ্যেই নেই আজ। বেসামালভাবে ছুঁয়ে যাচ্ছে ঈশানীর দেহ। ঈশানী ছটফটিয়ে উঠল। আরহান ছাড়ল না, হাতের বাঁধন শক্ত করল, গভীর করল চুম্বন। প্রায় মিনিট 5 পর আরহান অধরদ্বয়ের মাঝে একটি ফাঁক করল। দুজনের অতপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের উপরে। ভারী হয়েছে দুজনের নিঃশ্বাস। ঈশানী শরীর কাঁপছে। সেদিনের চুমুর মতো আজকেরটাও সফট ছিল না, অন্যরকম ছিল। আরহান ঈশানীর মুখ নিজের হাতের আজলাই নিল। ঈশানীর চোখ তখনও বন্ধ। গভীর আবেশে কপালে চুমু আঁকল সে। হুট করেই কোলে তুলে নিল ঈশানীকে। ঈশানী চট করে চোখ খুলল। চোখের মিলন ঘটল আরহানের সাথে। ঈশানীর নারীসত্তা কেঁপে উঠল। বুঝে নিল ভয়ঙ্কর একটা রাতের আভ্যাস। আরহান ঈশানীকে বিছানায় শুইয়ে নিজেও আতশোয়া হয়ে তার ওপর। তারপর ঈশানীর কাছে মুখ এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে ভারী কি গম্ভীর হাসকি টোনে বলে, নতুন একটি জগতের নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হতে চাও ঈশানী? ঈশানী কেঁপে উঠল আবার। আরহান কথাটা অনুমতি চাওয়ার মতো বললেও অনুভূতির ধার ধারল না আর সে। মুখ গুজে দিল ঈশানীর গলায়। ঈশানী ছটফটিয়ে আঁকড়ে ধরল আরহানের ঘাড়ের মাংসল জায়গায়। আরহান যেন উত্তাল হলো, উন্মাদ হলো, বেপরোয়া হলো সে তার স্পর্শ। ধীরে ধীরে অসহনীয়, অসহ্য হয়ে উঠল ঈশানী। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো নতুন অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল ঈশানীকে। ব্যথা মিশ্রিত সুখানন্দে গুঁগিয়ে উঠল সে। বাইরে উত্তাল ঝড় বৃষ্টির তাণ্ডবের সাথে পাল্লা দিয়ে বাড়ল বদ্ধ রুমের ভেতরে উত্তাল বৃষ্টি তাণ্ডব। প্রেমের সেই উত্তাল বৃষ্টিতে ভিজে গেল দুটো নর ও নারী। ভাসিয়ে নিয়ে গেল নিজেদের অজানা জগতে। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 11:20। আয়রা খেয়ে দিয়ে মাত্র শুয়েছে। সবেই চোখটা লেগে এসেছিল তার, কিন্তু ফোনের কর্কশ শব্দে তার ঘুমের ব্যাঘাত ঘটে। নম্বর চেক না করেই কল রিসিভ করে সে। কর্কশ কণ্ঠে বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে রাশভারী কণ্ঠের ঠাট্টার আওয়াজ পাওয়া যায়। আপনার একমাত্র ভোলা ভালা নাদান অভূত স্বামী বলছি। আয়রা চোখ মেলে তাকায়। ফোন নম্বরটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে বলে, তো আমার ভোলা ভালা নাদান অবুঝ স্বামী এবং বাচ্চার বাবা এত রাতে কল করেছেন কেন? ইয়াসিন সে কথার উত্তর দিল না, বরং তাড়া দিয়ে বলল, সোনা, তাড়াতাড়ি গেটটা খুলে দাও, ভিতে যাচ্ছি তো। আয়রা এক পর্যায়ে হুড়মুড়িয়ে উঠে বসলো। তারপর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন? প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষা করল না সে। তড়িঘড়ি করে গায়ে ওড়না চাপিয়ে, পায়ে স্যান্ডেল ঠেলে, হাতে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। সদর দরজা পেরিয়ে গেটের সামনে এগিয়ে গেল। দেখতে পেল তার প্রাণের মানুষটা একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। আয়রা ছাতা নিয়ে এগিয়ে গিয়ে ধরল তার মাথায়। ওপর ইয়াসিন নিজের ছাতাটা হাতে নিল। আয়রা কপট রাগ দেখিয়ে বলল,
ইয়াসিন প্রিয়তমা স্ত্রীর কপালে টুপ করে একটা চুমু খেলো, তারপর আয়রার কাঁধ জড়িয়ে এগিয়ে যেতে যেতে বলল, রিক্সা করে এসেছি, তাড়াহুড়ায় গাড়ির চাবি আনিনি, আর যাইনি উপরে। আয়রা কিছু বলল না, বাড়িতে নিয়ে এলো আগে। রুমে এনে একটা গেঞ্জি আর ট্রাউজার দিল হাতে। ইয়াসিন পোশাক পাল্টে আসলে আয়রা যত্ন করে চুল মুছিয়ে দেয় আর সাথে বকবক করতেই থাকে। গাড়ি আনেননি আপনি? রাস্তায় কি করছেন এত বৃষ্টিতে? আপনি এত রাতে কেন এসেছেন? যাবেন তো আগে। ইয়াসিন হাসলো, হালকা হাতে কোমর পেঁচিয়ে ধরল আয়রার, তারপর পেটে নাক ঘষে বলে, এসেছি আজ কদিন হয়, বিয়ের পর বউ ছাড়া ঘুম হয় না আমার, জানো না? দুটো রাত কত কষ্টে কাটিয়েছি জানো? আজ বউ ছাড়া ঘুমালে নির্ঘাত শোক করতাম। পেটে একটা চুমু বসায় ইয়াসিন। আয়রা ইয়াসিনের চুল টেনে বলে, শুধু বাজে কথা তাই না? আমি তো আজই যেতাম, কিন্তু ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছি। ইয়াসিন আহ করে উঠল, তারপর আয়রাকে নিজের পাশে বসে জড়িয়ে বলে, এর জন্যই তো আমি চলে এসেছি, কাল বউ নিয়ে তবেই যাব। আয়রা লজ্জা পেল, কাল সকালে বাবা মার সামনে বেশ লজ্জা পেতে হবে। মুখে বলল, খেয়েছো কিছু? খাবার আনবো? ইয়াসিন খেয়েছে জানালো, তারপর আয়রাকে টেনে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। তার ফাঁকা বুকে আয়রার মাথা নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল,